হ্যালো, আপনি আনমিউট করে কথা বলেন। মিউট করা। মুরাদ সাহেব আনমিউট করেন। জি স্যার, করতেছেন। হ্যাঁ, কি খবর আপনার? আবার মিউট হয়ে গেছে। আনমিউট করে নেন। হ্যাঁ, এখন বলেন। আছি আর কি, ঢাকাতে ওই নয়াপল্টন। আহ, অনেকদিন যাবত, 1 মাস আগে বিশ্ব রোড ছিলাম, ওইখান থেকে পরে এদিকে পাঠাইছে আর কি। বুঝতে পারছি। আপনার কাজ কয়টা থেকে কয়টা পর্যন্ত? আমার 9টা থেকে শুরু আর কি, স্টার্ট দিনে 9টা নয়, থেকে। মানে কাজ, মানে আপনার অফিস কি নয়াপল্টন নেই? জি, নয়াপল্টনে এই যে রূপায়ণ টাওয়ার আছে না, হ্যাঁ হ্যাঁ। ওইটাতে। আচ্ছা। রূপায়ণ টাওয়ারে। তারপর সবকিছু মিলায় ভালোই আছেন নাকি? হ্যাঁ জি স্যার। আপনি তো অনেকদিন ধরে কোরিয়া নিয়ে আছেন, তাই না? জি স্যার, 2 বছরের মতো। কোরিয়া সবকিছু হয়েছে, কিন্তু ইস্যু হচ্ছে না। ইস্যুটা ও হইলে মোটামুটি ভালো একটা অবস্থানে চলে যেতাম, কিন্তু এখন আর ইস্যু হইতেছে না। আবার নভেম্বরের 3-4 তারিখে একটা ইস্যু আছে, অতিরিক্ত ইস্যু আর কি। এরপরে আবার ডিসেম্বরে, মানে কপাল ভালো থাকতে হইব, আর না আর হবে না আর কি, এরকম। সেইটাই। কপালে থাকলে কোরিয়া হবে, না হলে অন্য কোনো দেশে। অন্য কোনো দেশে ট্রাই করতে হবে, এটাই। তবে মানে আপনি চাকরি না ছাইড়া মানে চেষ্টা করেন যে চাকরি ইয়ে করেন, ওইটার পাশাপাশি আপনি বাইরে যাওয়ার জন্য চেষ্টা করেন, তাহলে দেখা গেছে যে টাকাও আসলো, ওইদিকে ট্রাই করতে থাকলেন। আর একেবারে চাকরি ছাইড়া দিলে দেখা যাবে জমানো টাকা তো শেষ হয়ে যাবে অল্প কয়েকদিনের মধ্যে। পরে আবার নতুন হম করে হম। ওই চাকরিতে ঢুকতেও সমস্যা হবে। হ্যাঁ হ্যাঁ। কারণ চাকরি তো ছাড়া সহজ, নেওয়া কঠিন। এটা খুব কঠিন। হ্যাঁ, আর এখন তো বাংলাদেশে যে অবস্থা, আপনার থেকে দেখবেন যে অনেক যোগ্য মানুষ সেই চাকরি নাই, বেকার হ্যাঁ অবস্থায় হ্যাঁ, বসে আছে। বেকার অবস্থা বুঝে রয়েছে, আপনি অনেক চেষ্টা সমস্যা। করবেন যে, মানে অনেকেই তো আছে যে 8-9 ঘন্টা চাকরি করার পরেও আইসা অন্য কিছু মানে প্র্যাকটিস করে, তো আপনি ওইভাবে চেষ্টা করেন যে রাতে সব জি কাজ স্যার, শেষ করে 2 ঘন্টা 2 ঘন্টা করে প্র্যাকটিস করেন। ইংলিশ পড়েন বা অন্য যে কোনো দেশের জন্য অন্য একটা ভাষা শিখেন। ইংলিশটা বেটার হবে এটা। কিন্তু একেবারে অন্য যদি অন্য চাকরি কাজ। ছাইড়া দেন, চাকরি ছাইড়া দিলে কিন্তু পরে দেখা যাবে যে আপনি এই যে 1 লাখ টাকা জমান, মানে জমাইয়া দেখবেন যে 2 মাসের মধ্যে 1 লাখ টাকা শেষ। জি জি। আপনার মাথার মধ্যে ঘুরবে যে আমার তো টাকা আছেই, জমানো টাকা আছে, কিন্তু দেখবেন যে 2 মাসের মধ্যে টাকা শেষ হয়ে যাবে। পরে বাড়িতেও যাইতে পারবেন না, আবার চাকরিতেও ঢুকতে পারবেন না। পরে পরে ঢাকা ছাইড়া ওই গ্রামে যাইতে হবে। তো জি জি, চাকরি না এটাই। ছাইড়া আপনি চেষ্টা করেন যে চাকরিটা রেখে অন্য কিছু করার। জি স্যার। কারণ একটা, ভাবছিলাম তো কোরিয়া হয়ে যাবে, হুম, অনেক ইয়ে স্ট্রাগল করে পড়াশোনা করছিলাম। 50 দিনে আমরা 170 তুলছি। হুম, মানে একশো প্রায় সত্তর বারো তো হাজার আপনার ওয়াট ভালো মিনিট। ভালো মার্ক। 12,000 ওয়াট মিনিট মস্ত করছি। এগুলো ইয়া সিয়া যা আছে ওই দেশের যত কালচার থেকে শুরু করে, মানে আমার একবারে পরিচিত অল একজন ছিল, এভরিথিং। মনে হয় 100 কত 62 না কত পাইছিল। পরে আর হয় নাই। এখন আবার ওই যে প্রাণ গ্রুপ আছে না, হুম। ওইখানে জব করে আর কি, সেলসে। আহ, ওই যে ফার্ম গেটে গিয়ে একটা কোচিং এ ভর্তি হয়েছিল, ওই মানে খিলগাঁওই হুম, থাকতো। খিলগাঁও থেকে ফার্ম গেট হাইটা হাইটা যাইতো, হাইটা হাইটা আসতো রেল লাইন দিয়ে। হুম, হুম।
এখন কপালে নাই, কি আর করার। তবে আপনি ইংলিশটা শিখলে দেখা যায় যে আইএলটিএসটা যদি করতে পারেন। হুম। এখন আইএলটিএস এর জন্য সবকিছু বাদ দিয়ে বসে থাকলে হবে না, মানে না আপনার না কাজ না। করতে হবে। ওইটার পাশাপাশি আইএলটিএস করবেন, পরীক্ষা দিবেন, টাকাও মানে হবে, সবকিছু জি চালিয়ে জি। যেতে হবে। এখন আপনি ওই চাকরি বাদ দিয়া আইএলটিএস করলেন, পরে দেখা গেল আইএলটিএস এ ভালো স্কোর পাইলেন কিন্তু কোনো দেশে যাইতে পারলেন না, যেতে পারছে না। তখন তো আর ওই চাকরিটাও নাই। চাকরিটাও নাই, হ্যাঁ। তো চাকরিটাও রাখতে হবে, আইএলটিএসও করতে হবে, যে কোনো দেশের জন্য চেষ্টা করতে হবে। আর আইএলটিএস এ চেষ্টা আপনার করতে হবে। মোটামুটি একটা ভালো স্কোর থাকলে আপনি হুম। আমেরিকা বা ইউকে তে না হোক বা কানাডাতে না হোক, কিন্তু যে কোনো একটা দেশে আপনি ঢুকতে পারবেন, এটা নিশ্চিত থাকেন আইএলটিএস জি একটা জি। সার্টিফিকেট হইলে। একটা ভালো যদি একটা স্কোর হয়, তাহলে আপনার 7 পাইতে হবে না, আপনি যদি 6 পান, এই 6 দিয়ে আপনি যে কোনো হ্যাঁ, দেশে অ্যাপ্লাই করতে পারবেন। জি তখন আপনার জন্য অনেক অপশন আসবে, যে না এখন আমার কাছে সব ডকুমেন্টস আছে, এখন আমি অ্যাপ্লাই করতে পারবো। জি। কিন্তু ওই চাকরিটা ছাইরেন না, কারণ চাকরি ছাড়লে এখন আপনার যে বন্ধু সে আপনার শত্রু হয়ে যাবে। জি জি, অবশ্যই। সে আপনাকে জিজ্ঞাসা করবে না যে কেমন আছো, কি খবর, মানে কি খবর। হুম। কারণ সে সবসময় চিন্তা করবে যে আমি যদি জিজ্ঞাসা করি তো মুরাদ হ্যাঁ আমার কাছে 5,000 টাকা চাইবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক। তো এটা হইলো হুম। সব সময় মানুষের মধ্যে কি কাজ করে। আচ্ছা যাই হোক, স্ক্রিন দেখা যায় জি জি, দেখা যাচ্ছে। আপনার ডায়েরির? জি জি, ডায়েরি এটা অফিস হ্যাঁ। থেকে দিছি। আচ্ছা দেখেন, আপনার ওই প্রথম দুইটা সেন্টেন্স হয়েছে, এই দুইটাতে কোনো ভুল নাই। এই 1 নাম্বার 2 নাম্বার সেন্টেন্সে কোনো ভুল নাই। 3 3 নাম্বার সেন্টেন্সটা কেন পারেন নাই সেটা বলেন, বা কেন লেখেন নাই? এটা কি উইল বি এবল টু হবে? হ্যাঁ, উইল বি এবল টু হবে। এখন আবার এখানে একটা সমস্যা আছে যে মনে হয়। হুম। সিমস টু নাকি? না না, আহ, এটাকে আপনি মে দিয়ে বলতে পারেন বা সিম টু দিয়েও বলতে পারেন, সমস্যা নাই। জি কিন্তু সিম টু দিয়ে আবার অনেক ঝামেলা হয়ে যাবে, ওই প্রথমে মেবি দিয়েই বলবেন। জি জি। যেমন দেখেন এখানে যদি লিখি, দাঁড়ান ফন্টটা একটু বড় করে দিই। জি। এইভাবে লিখবেন যে মেবি আই ওন্ট বি এবল টু টক টুডে। মেবি আই ওয়ান্ট টু বি এবল টু এবল টু টক টু। টক হুম। টুডে, যে টক হয়তো টু রে। বা মনে হয় আমি হুম। আজ কথা বলতে পারবো না, যে আই ওন্ট বি এবল টু টক টুডে, এইভাবে বলবেন। এবল টু টক টু রে। হ্যাঁ, অথবা আপনি এই সিমস টু দিয়ে বলতে পারেন যে ইট সিমস টু মি, বলে আবার ওইটাই, মানে ওইটাই বলতে হবে। এই আই সেন্টেন্সটাই আবার ডোন্ট, আপনাকে এখানে নিয়ে আসতে হবে। সিমস টু মি আই ডোন্ট এবল টু টক টু রে। আই আই ওন্ট বি এবল টু টক টুডে। তো এটা ওন্ট থেকে বি দেখেন এবল, আপনার, হ্যাঁ, মানে উইলের মেবি পরে বি মেবি। দিয়ে এবল টু বলতে হবে, কারণ আমাদের সেন্টেন্স গুলো বলতে হয় এরকম ভাবে যে ওই অ্যামিজার বলে হুম হুম। তারপরে এবল টু বলতে হয়। জি জি। তো যেহেতু আপনি ফিউচারে বলবেন, তখন এখানে আপনার উইল বি দিতে হবে, উইল বি এবল টু বলতে হবে। জি জি। এই আর কি। এটা বুঝতে পারছেন? জি স্যার। আর 4 নাম্বার সেন্টেন্সটা দেখেন, এটা আপনি ধরতে পারছেন কিন্তু ওই যে একটু ভুল আছে। কাল এখানে এই যে, কাল সকাল থেকে জ্বরে ভুগতেছি। হ্যাঁ না, এটা হলো ওই যে আপনার এই জ্বরের এটা বলতে হবে এরকম ভাবে যে হ্যাভ বিন সাফারিং। ও, সাফারিং কথাটা ইউজ করতে হবে। I have been suffering হ্যাঁ, ফ্রম ফেভার সিন্স ইয়েস্টারডে। yesterday. Yesterday ইয়েস্টারডে মর্নিং morning. বলতে পারেন, অথবা লাস্ট মর্নিং। Last morning. I have been suffering from fever since yesterday morning. অথবা last, I have been হ্যাঁ, suffering.
মানে শুধু আপনি ওইখানে ওই যে সাফারিং ফ্রম ফেভার ওইটা দিয়ে দিলে হয়ে যাবে আর কি। মানে আপনি সবই দিচ্ছেন, শুধু সাফারিং ফ্রম এটা দেন নাই। জি জি এই আর কি, মানে ধরতে পারছেন। জি। হয়তো তাড়াহুড়া করে লেখছেন এই কারণে হয় না আর কি। তারপরে সেন্টেন্সটা দেখেন যে সে সবকিছুতে উৎসাহিত করে। সেটা বলো। হ্যাঁ, এইটাতে একটু ভুল আছে, যে বানানটা না? বানানটা না। এটা হলো আপনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তো এখানে আপনার ওই ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস দিতে হবে। ও, কারেজ। সি আরে জি, আর অথবা এখানে আপনি এনকারেজেস দিবেন। এনকারেজ। এনকারেজেস অল মি, এভরিথিং। মি দিবেন ইন এভরিথিং, অথবা যেটাই দেন। জি জি। মি ইন এভরিথিং। কারণ যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বলতেছি, সো এখানে আপনার ওই যে ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস দিতে হবে, না হলে সেন্টেন্স ভুল। যে সেন্টেন্স হি ঠিক আছে। এনকারেজেস মি ইন এভরিথিং, আপনি যদি এখানে কারেজও দেন, এটার সাথে হ্যাঁ, এস অথবা ইয়েস দিয়ে দিতে হবে, না হলে সেন্টেন্স জি আপনার ভুল থাকবে, কারণ এটা আপনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তো এখানে এস অথবা ইয়েস দিতেই হবে। জি স্যার। তাহলে এখানে হলো সাফারিং দিবেন, আর এখানে হলো এস অথবা ইয়েস যুক্ত করবেন। আর এটা ঠিক। আপনি ওই যে মেবি দিয়ে শুরু করবেন, তারপরে তো টেন্স অনুযায়ী ফিউচার ইনডিফিনিট টেন্সের উদাহরণ উইল বি এবল হ্যাঁ। টু, নেগেটিভ বললে ওন্ট বি এবল টু হবে। ওন্ট বি এবল টু। হ্যাঁ। ফিউচারে বলা যায়। হুম। আর নিচের সেন্টেন্সটা দেখেন, আপনি যেই ইংলিশটা লেখছেন এই ইংলিশটা গ্রামাটিক্যাল ঠিক আছে, কিন্তু ওই বাংলার ইংলিশ এটা না। কারণ লাইকলি টু আমাদের। মানে হলো সম্ভাবনা, জি জি। লাইকলি টু বা সাপোজ টু, হুম। এটার মানে হলো সম্ভাবনা। সম্ভাবনা, হ্যাঁ। আর এখানে ইচ্ছে করে, এটা আপনি দুই ভাবে বলতে পারবেন। একটা হলো আপনার ফিল লাইক, ফিল লাইক, আর ফিল লাইক। একটা হলো উইশ টু। উইস্ট। এখন স্ট্রাকচারটা হলো যে আপনার সাবজেক্টের পরে যদি আপনি ফিল লাইক ইউজ করেন, তখন জি আপনার ভার্বের সাথে আইএনজি দিতে হবে। জি জি। এটা হলো স্ট্রাকচার। যেমন আপনি বললেন যে আমার ইংরেজি বলতে ইচ্ছে করে, আই ফিল লাইক স্পিকিং ইংলিশ। হ্যাঁ। আবার এই সেন্টেন্সটাই আপনি উইশ টু দিয়ে বলতে পারবেন যে আই উইশ টু স্পিক ইংলিশ। তাহলে পার্থক্য দেখেন, উইশ টুর পরে আপনি শুধু ভার্বের বেস ফর্ম দিচ্ছেন। বেশ করুন, বেশ করুন। আবার যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হবে, তখন এখানে ওই যে উইশেস টু হবে। জি জি, উইশেষ। যেমন আপনি বললেন যে তার গান গাইতে ইচ্ছে করে, হি উইশেস টু উইশেষ সিং আ টু সং, সিং সং। এরকম ভাবে আর কি। তো এই হলো দুইটা স্ট্রাকচার, যে কোনো কিছু ইচ্ছা করা। আপনি বললেন যে আমার বিদেশে যেতে ইচ্ছে করে, আই ফিল লাইক গোয়িং অ্যাব্রোড, অথবা হ্যাঁ, আই জি উইশ জি। টু গো অ্যাব্রোড। দুইটার মিনিং সেম, কিন্তু স্ট্রাকচার একটু ভিন্ন। উইশ টুর পরে ভার্বের বেস ফর্ম, আর ফিল লাইকের পরে ভার্বের সাথে আইএনজি। জি। ফিল লাইক আর ওয়েস্ট। এখন মন থাকবে। এখন সব কথা শেষ কথা হলো যে আপনার বলতে হবে। আপনি এই মানে এইভাবে সারাদিন স্ট্রাকচার শিখলেন কোনো লাভ নাই। আলটিমেটলি ইউ হ্যাভ টু স্পিক ইংলিশ। জি স্যার। যত বলবেন তত পারবেন, ভুল হোক। এই আমেরিকাতে কি সবাই সবকিছু পারে? এমন না মানুষও না। পাওয়া যায় যে আপনি বন্দুক ধরবেন, মুখ দিয়ে দুইলেন, ইংলিশ বের হবে না। ঠিক হয়ে। যেমন এখানে তো ধরেন চাইনিজ অনেক আছে, ওদের মুখ দিয়ে ইংলিশ মানে বেরেই হবে না 90%-এর মুখ দিয়ে। ওরা কি বলে কেউ কিচ্ছু বোঝে না, কিন্তু তারপরে তো ওরা মানে দিনের পর দিন চলতেছে, ইশারা ইঙ্গিতে জি আপনার সাথে স্যার। কথা বলবে। আপনি তার কথা বুঝবেন না, আপনি তারে কিছু বুঝাইতে পারবেন না, কিন্তু তার সাথে আপনি সবকিছুই করতেছেন, কেনাকাটা হচ্ছে তাদের দোকান থেকে,
আপনি গিয়ে একটা জিনিস কিনতেছেন, সে আইসা আপনার দোকান থেকে একটা জিনিস কিনতেছে, কিন্তু ইংলিশ সে বলতে পারতেছে না, সে বুঝা, সে মানে আপনি কি বলতেছেন সেটা সে বুঝতেছে না। আবার অনেকেই আছে দেখা যায় যে 20-30 বছর ধরে আছে, কিন্তু ওই এত স্ট্রাকচার মেনটেন করে কথা বলে না। আমাদের দেশে তো হলো যে একদম গ্রামাটিক্যাল রুলস সব মোটামুটি মেনটেন করে ইংলিশ বলতে হবে। এইগুলা করতে করতে আমাদের জীবন চলে যায়, আমরা ইংলিশ বলতে পারি না। বলতে পারি না, হ্যাঁ। So আপনি ভুল ভুল করেন আর হইলে শুদ্ধ মানে সঠিক করেন, আপনাকে বলতে হবে, মুখ দিয়ে কথা বের করতে হবে। কারণ আপনি বললে, আপনি এই যে ধরেন এখানে আপনি সাফারিং দেন নাই, কিন্তু এই যে ফেভার বলছেন, এটা দিয়ে মানুষে বুঝবে যে না তার জ্বর হয়েছে। জল হয়েছে। এখন আপনি যদি মনে করেন যে না আমি তো মনে হয় এটা ভুল বলতেছি, বলবোই না, তাহলে তো তারে বুঝাইতে পারবেন না। না, না, না। ইভেন আপনি যদি এই যে আই হ্যাভ বিন এটা না বলে যদি বলেন যে মি ফেভার লাস্ট নাইট, হ্যাঁ, জি। এটাও যদি বলেন, তারপরেও কিন্তু এখানে মানুষজন কিন্তু বুঝবে, আপনি যে দেশে যান না কেন সে বুঝবে। বুঝবে যে আপনার জ্বর কালকে রাত্রে থেকে, এটা আপনি বুঝাইতে চাচ্ছেন, তাই না? জি, জি। আর আর আপনি যদি বসে থাকেন যে না আমি আগে গ্রামাটিক্যাল রুলস অনুযায়ী সব শিখবো, তারপরে বলবো, তাহলে হবে না। আপনি এতটুকু বললে মানুষে বুঝবে যে গত রাত থেকে আপনার জ্বর। জি, জি, মি এভার লাস্ট নাইট। হ্যাঁ, মেইন কথা হলো যে ইউ হ্যাভ টু স্পিক হোয়াট এভার ইউ নো। আপনি যতটুকুই জানেন সেটা ব্যবহার করে বলতে হবে। আমার এক ফ্রেন্ড আছে, সে ধরেন যে ফ্লুয়েন্টলি কথা বলতে পারে, সে তো মানে গ্রামারের রুলস মেনটেন করে না। বলতে বলতে তার অনেক কিছুই আয়ত্তে চলে আসছে, এখন তার মানে ভুল কম হয়, কিন্তু প্রথম মানে শুরুর দিকে তার অনেক ভুল হইতো, কিন্তু তারপরেও সে যখন মানে ইংরেজি বলা শুরু করতো, অনর্গল শুধু বলতো। তো ওই যে গ্রামার নিয়ে তো টেনশন করার কিছু নাই, আপনার ভুল হবেই, কেউ জি বলতে স্যার। পারবে না যে আমি একদম 100-তে 100। আমাদের মেইন কাজ হলো যে আমাদের বলতে হবে। জি স্যার। ধরেন এখানে আপনি যতগুলো লেখছেন সবগুলাই ঠিক আছে, আপনি মানে বুঝাইতে পারতেছেন যে আই লাইকলি টু স্পিক ইংলিশ, হ্যাঁ, এই ইচ্ছে করা আর আপনি যে পছন্দ করেন, এখানে এই যে লাইকলি টু এর মিনিংটা ভিন্ন, কিন্তু আপনি যদি এটা কাউকে, উইশ টু স্পিক ইংলিশ হ্যাঁ, তাহলে কি এটা হয়ে যদি গেছে? আপনি কাউকে যদি বলেন, তাহলে সে কিন্তু বুঝবে যে না লাইক মানে পছন্দ করা, ইচ্ছে করা মিল আছে। আর হ্যাঁ, স্পিক ইংলিশ মানে তো ইংরেজি বলতে চায় সে, তার ইচ্ছে করে, এই আর কি। আলটিমেটলি আমাদের গোল থাকবে যে আমরা বলবো, কথা বলবো, কথা না বললে হবে না। স্যার বুঝতে এমনিতে পারছেন? আমেরিকা যদি আইএলটিএস করা থাকে আর আমার যদি সিজিপিএ 2.5 থাকে তাহলে সম্ভব? এখন 2.5-এর জন্য আপনার অনেক ইউনিভার্সিটি আছে। এখন আপনি যদি চিন্তা করেন যে না আমি তো, আমার স্কোর ভালো না, বা আমি টু হুম, হুম। পয়েন্ট ফাইভ দিয়ে, ধরেন আপনি চিন্তা করলেন যে আমি 2.5 দিয়ে এমআইটি তে পড়বো, সেটা তো হবে না। হবে? না, 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 হবে না। না। তো ওই লো স্কোরের জন্য আপনার অনেক ইউনিভার্সিটি আছে, সেটা আপনার খুঁজে বের করতে হবে। অনেক সময় দেখা যায় আপনার একাডেমিক রেজাল্ট খারাপ, কিন্তু ওই আইএলটিএস এর রেজাল্ট ভালো, হুম, হুম। হ্যাঁ, আপনি জি। অ্যাপ্লিকেশন করতে পারবেন, সমস্যা নাই। অনেক ইউনিভার্সিটি লো স্কোরেও আপনাকে অ্যাকসেপ্ট করবে। এটা নিয়ে চিন্তার কিছু নেই, আগে আপনি আইএলটিএস একটা ভালো স্কোর তুলেন। আর বাংলাদেশ ভিসাটা কি রকম ভাবে দেয়, আর কি আমাদের কথার উপর ভিত্তি করে নাকি সরাসরি ইন্টারভিউ নেই? ইন্টারভিউ তো হবেই। এখন বর্তমানে এই ভিসা রেশিওটা খুব খারাপ, বুঝতে পারছেন? আগে যেখানে ধরেন যে 100 জনের মধ্যে 5 জনের ভিসা হইতো, এখন ধরেন হুম, এক হুম। হাজার 1,000 জনের মধ্যে 5 জনের ভিসা হয়। আহ, কারণ না, ওই যে এটা সরকার আমার সাথে সরকার এটা পরিবর্তনের পরে, হুম, হুম, এই সরকার পরিবর্তনের পরে আপনার ইউএসএ তে ভিসা রেশিও খুব কমে গেছে, এবং ওই যারা ধরেন একদম ফুল ফান্ড স্কলারশিপ, হুম। ওরাই শুধু পাচ্ছে আর কি ভিসা। আহ, আমার সাথে একটা কলিগ আছে, বিদ্যালু, অনেক বয়স, ওনার একটা ছেলে আহ, একবার আমেরিকার জন্য ট্রাই করতেছে আর কি। হুম। মানে ওইখানে ডাবল মাস্টার্স করবে, পাশাপাশি প্রফেসর গিরি করবে আর কি, মানে বুঝতে ইউনিভার্সিটি পারছি। ছেলেদেরকে পড়াবে। আমাদের মানে ওই যে পাশের গ্রামের একটা ছেলে বুয়েটে পড়াশোনা করতো, ফুল ফান্ড স্কলারশিপে চলে আসছে ইউএসএ তে। আহ,
পরে আপ- কতদিন মানে তার পাসপোর্টটা ফেরত দিলাইছিল, কি হুম একটা ইস্যু ধরিয়া, সোশ্যাল কি একটা ইস্যু ধরিয়া, পরে গতকালকে বলে আবার মেইল আসছে মানে পাসপোর্টটা দিয়া দিয়া মানে দিয়ে আসার জন্য। হুম হুম। গতকালকে আপ- বলতেছে। আপনার ধরেন যে আপনার রেজাল্ট খারাপ, সেটা আপনার একটা ধরেন যে নেগেটিভ, হ্যাঁ, কিন্তু হুম এখন হুম। আপনার এই ইউএসএ তে আসতে হবে, এটা তো বাধ্যতামূলক না। না না। ইউএসএ ছাড়া অনেক দেশ আছে, ধরেন আপনার এই 2.5-এর জায়গায় যদি ঠিক মানে আপনার 3.5 থাকতো, তাহলে আপনার আরেকটা মানে প্লাস পয়েন্ট থাকতো, তাই না? জি জি যে না, আমার একাডেমিক স্কোরটা ভালো। এখন আপনার জি জি। যেটা হয় না সেটা নিয়ে তো মানে চিন্তা করে লাভ নাই। আপনার না নেক্সট না। মিশন থাকবে যে আমি আইএলটিএস একটা ভালো স্কোর তুলবো। জি জি আইএলটিএস যদি আপনি 6 পান, আপনি যে কোনো দেশে অ্যাপ্লাই করতে পারবেন। জি স্যার। আপনার ভালো বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে ওই রকম তো কোনো নিয়ম নাই, আপনার হলো আসল কথা হলো বিদেশ যাইতে হবে। জি স্যার। কত ভালো এমনিতে স্কোর নিয়ে। কোরিয়া স্টুডেন্ট ভিসা গেলে কিরকম হইব? স্টুডেন্ট ভিসা কি যাওয়া যায় কোথায়? কোরিয়ায়? সাউথ কোরিয়া? হ্যাঁ, যাচ্ছে তো, অনেকেই যাচ্ছে। পরে কি যে মানে লিভিং কস্ট ইয়া করা যায় আমার কোরিয়া একটা মানে? আমার একটা স্টুডেন্ট ছিল, সে আপনার সাউথ কোরিয়াতে গেছিল, যাওয়ার পরে ওইখানে তার গ্রাজুয়েশন কমপ্লিট করে এখন চলে গেছে অস্ট্রেলিয়াতে। বুঝছেন, ওই যে আহ, হৃদয় শিকদার করে নাম, হুম হুম। তো এখন সে অস্ট্রেলিয়াতে আছে। হ্যাঁ, হ্যাঁ। ইভেন আপনি দেখবেন যে ওই স্টাডি গ্যাপ সেটাও কিন্তু ম্যাটার করে না। অনেক দেশ জি আছে জি। আপনার 10 বছর 15 বছর তার অনার্স কমপ্লিট হয়ে গেছে 10 বছর আগে, তারপরে সে ভিসা হুম পাচ্ছে। হুম। জি জি অবশ্যই। তো আপনার যা আছে সেটা অনেক ভালো আছে, ওইগুলা সব বাদ দিয়ে আপনার এখন মেইন ফোকাস থাকবে যে আপনি আইএলটিএস একটা ভালো স্কোর তুলবেন, এবং সেটার জন্য প্রতিদিন নিজেকে 1 ঘন্টা সময় দিবেন। 10 ঘন্টা দেওয়ার দরকার নেই, কারণ আপনার জি চাকরি স্যার। আছে, চাকরি করতে হবে, টাকা ইনকাম করতে হবে, চাকরি ছাড়া যাবে না। জি স্যার। আপনাকে আগে প্রতিদিন স্পিকিংটা আমার শিখতে হবে ভালো করে, সেটা আস্তে ইংলিশ আস্তে স্পিকিং। হবে যদি আপনি নিয়মিত করেন। বুঝতে পারছেন? ধরেন আমি আপনাকে টপিক দিলাম, সেটার উপরে আপনি স্পিচ দিলেন, মাথায় যা আসে সবার আগে বলতে হবে। আপনি যদি 2 মিনিট বলেন, ধরেন আপনি 2 মিনিট বললেন, এই 2 মিনিটে যদি আপনি 150টা ওয়ার্ড বলতে পারেন, সেন্টেন্স যদি আপনার 10টা 12টা সেন্টেন্স যদি আপনি বলতে পারেন, ভুল হোক সমস্যা নাই, এই যে বলতে পারতেছেন এইটাই পরে আস্তে আস্তে এটাকে ঘষা মাজা করতে হবে। এই যে আপনি 10টা 12টা সেন্টেন্স বললেন, এই সেন্টেন্স গুলোকে পরে আমরা ঠিক করব আস্তে আস্তে, কিন্তু আগে আপনার বলতে হবে। এই যে জি জি। এইরকম ভাবে যদি বলতে পারেন তাহলে আপনি 5.5 পাবেন। এই যে এইখানে যেভাবে লেখছেন, ধরেন এই যে নিচের 3টা সেন্টেন্স ভুল, গ্রামাটিক্যাল ভুল না, হ্যাঁ। কিন্তু এইভাবেও যদি আপনি লিখতে পারেন বলতে পারেন 5.5 পাবেনই। কারণ জি। যারা 6 পায় তাদেরও ভুল থাকে, যারা আপনার 8.5 পায় তাদেরও ভুল থাকে, শুধুমাত্র যারা 9 পায় তাদের আপনার হুম। সবগুলাতেই প্লাস 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 প্লাস। বুঝতে পারছেন? কিন্তু আপনার এখনের এই যে যেই লেভেল আছে এই লেভেলে আপনি 5.5 পাবেন। সো এইটাকে একটু ঘষা মাজা করতে হবে, ঘষা মাজা করে এই আপনার 6-এ নিতে হবে। চেষ্টা লাগে হলো লিসেনিং এর মাঝে আর রিডিং, এই দুইটা। ওইগুলা কোনো সমস্যাই না, আপনি প্রতিদিন মানে ডেইলি বেসিসে পড়তে হবে। সমস্যা তো হলো যে আমরা একদিনে একদিনে হুম। 5 ঘন্টা পড়ি, তাই না? জি জি। পরে হুম। পরে দেখা যায় যে 1 মাস বন্ধ। এক মাস বন্ধ হয়েছে, ঠিক। আপনার একদিনে 5 ঘন্টা পড়ার দরকার নেই, আপনি একদিনে আধা ঘন্টা করে পড়েন, প্রত্যেকদিন আধা ঘন্টা করে পড়েন, সেটাই আপনার কাজে দিবে। না, আমার কাজের ফাঁকটা 1 ঘন্টা পড়তে পারবো সারাদিনে। কাজের ফাঁক দিয়া না, একদম সব কাজ বাদ দিয়া। রাত্রে হ্যাঁ। আপনি ঘরে আসেন কখন? আমি আইসা পড়ি, এখন তো ঢাকা শহর না। হ্যাঁ। আগে যে সময় মানে বিশ্ব রোড থাকতাম বাড়িতে, ওই সময় 12 ঘন্টাতে 16 ঘন্টা শুধু কাজ থাকতো। তো আমার মানে কাজও করতে হইতো, হিসাব নিকাশ ছিল, মানে অনেক কিছু আর কি, দাঁড়ায় থাকা মানে কাজ করা লাগে। এখন আপনি ঘরে আসেন কখন সেটা বলেন। এখন আইসা পড়ি সন্ধ্যার আগে, আসতে। সন্ধ্যার আগে আসলে খাওয়া দাওয়া কইরা
একদম ধরেন যে আপনি হুম, 10টার মধ্যে তো ফ্রি হয়ে যান, তাই না? নয়টার, হ্যাঁ, নয়টা, 10টা, 9:30টার ভিতরে ফ্রি হবো। হ্যাঁ, তখন আপনি ওই যে প্রতিদিন একটা রুটিন করবেন যে আমি প্রতিদিন 10টা থেকে 11টা 1 ঘন্টা পড়বো। হ্যাঁ, হ্যাঁ, এটা করা যাবে। এবং এই সময়টা আপনার তো দিতেই হবে, নাহলে তো আর হবে না। না, 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 এটা হবে না। যে 10টা থেকে 11টা যাই পড়েন, মানে ওই খুব বেশি প্যারা নেওয়ার কিছু নাই যে না হুম, এটা না হইলে আমার জীবন শেষ, তখন দেখবেন যে কিছুই হবে না। এটাকে মনে করতে এটা হবে ঠিক। যে মানে টেক ইট ইজি, এটা নিয়ে কোনো প্যারা নাই, আস্তে 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 হ্যাঁ, হবে। কারো লাগবে 2 মাস, কারো লাগবে 6 মাস, আপনি 6 মাস ধরে আগাবেন, সমস্যা নেই। কিন্তু প্রতিদিন জি এক স্যার। ঘন্টা প্রতিদিন, ওই একদিন জি। পড়লেন 10 ঘন্টা, পরে 6 সপ্তাহ বন্ধ, যে সময় পাই না, সেটা হুম, করলে হবে না। যে যত যাই কিছু হোক, হুম, দেশ হুম, উল্টায় গেলেও আপনার প্রত্যেক দিন রাতে 10টা থেকে 11টা, অথবা এই সময় না হলে আপনি ধরেন যে 9টা থেকে ঘুমায় যাবেন, হুম, 9টা হুম। থেকে 5টা পর্যন্ত ঘুমাইলেন বা 6টা পর্যন্ত ঘুমাইলেন, ওই পরে হ্যাঁ, 6টা থেকে 7টা পড়লেন, হ্যাঁ, যে রাতে না হলে সকালে পড়বেন, কিন্তু পড়তে হবে জি স্যার। 1 ঘন্টা করে। 1 ঘন্টায় ধরেন আপনি 10 মিনিট স্পিকিং করলেন, আধা ঘন্টা রাইটিং করলেন, আর একটা লিসেনিং এর একটা পার্ট করলেন, আস্তে হুম, হুম, আস্তে 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 হবে। কারণ আপনাকে ইউ হ্যাভ টু ইমপ্রুভ ইউর স্কিলস, জি স্যার। এটাকে মাথায় রাখতে হবে যে আমরা সবকিছু একসাথে পারবো না, তাই না? জি। আপনার ধরেন আপনার রাইটিং এ আপনার টাস্ক 1 নিয়ে আপনি কাজ করবেন 2 সপ্তাহ, তখন আপনার রাইটিং টাস্ক 1-এ আপনি ভালো করবেন। হ্যাঁ, হ্যাঁ। ধরেন রিডিং এ 10 ধরনের প্রশ্ন আসে, এই 10 টাইপস অফ কোয়েশ্চেন তো আপনি একদিনে পারবেন না, পারবেন? না, না। একটা একটা টাইপ ধরে ধরে আপনার স্কিল ইমপ্রুভ করতে হবে, যে না আমি শূন্যস্থানে ভালো, 5টা শূন্যস্থানের মধ্যে আমার 4টা হয়। হুম, এবং সময়ের মধ্যে সেম ভাবে স্পিকিং এও, যে আমি স্পিকিং এর 3টা পার্ট, পার্ট 1-এ আমি খুব ভালো আনসার দিতে পারি, এখন আমার পার্ট 2 নিয়ে কাজ করতে হবে, তারপরে হ্যাঁ, 3 নিয়ে কাজ করতে হবে, এইভাবে আস্তে আস্তে আগাবেন। কারণ আপনার তো সময় কম, 1 ঘন্টা, 1 ঘন্টায় তো সব হবেও না, ওই অল্প না, না, অল্প না। সময় আপনাকে দিতে হবে জি, 4টা মডিউলই। এবং আপনার ওই যে কনসিস্টেন্সি বজায় রাখলে, ধারাবাহিকতা থাকলে, যে কোনো জিনিস আপনি ভালো করতে পারবেন। জি স্যার। এই আর কি। ঠিক আছে। প্রতিদিন কি আমার 4টা মডেল নিয়ে কাজ করতে হবে না, মানে যে কোনো ইয়েস ইয়েস স্পিকিং আর ইয়েস ইয়েস, প্রতিদিনই 4টা মডিউল নিয়ে কাজ করতে হবে। আপনি অল্প করে সময় দেন, সমস্যা নাই, কিন্তু জি প্রত্যেক স্যার। দিনই 4টা জিনিস নিয়ে কাজ করতে হবে। ধরেন একটা রাইটিং এর একটা ইন্ট্রোডাকশন লেখলেন, শেষ, আজকের মতো রাইটিং শেষ, হুম, হুম, এটা 1 সপ্তাহ করলেন, তাহলে আপনার ইন্ট্রোডাকশন নিয়ে আর কোনো ঝামেলা নাই। হুম, হুম, পরের 1 সপ্তাহ আপনি কনক্লুশন নিয়ে কাজ করবেন, আস্তে আস্তে ভোকাবুলারি ইমপ্রুভ করবেন, সিনোনিম গুলা শিখবেন। হুম, হুম, সেম আপনি ধরেন যে লিসেনিং এর পার্ট 1 নিয়ে কাজ করলেন, এমসিকিউ নিয়ে কাজ করলেন, ম্যাপের একটা ভিডিও দেখলেন, হুম, স্পিকিং করলেন, একটা নতুন একটা টপিক দিলাম, সেই টপিকের উপরে আপনি স্পিচ দিলেন। হুম, হুম। কারণ একসাথে আপনি সব পারবেন না। আবার দেখা গেছে যে আপনি যদি মনে করেন যে আমি 1 মাস হুম, হুম। স্পিকিং করব, হ্যাঁ, জি, জি। তারপরের 1 মাস আমি রাইটিং হুম, করব, হুম। তখন ওই যে যখন রাইটিং ধরবেন তখন স্পিকিং ভুলে যাবেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আবার যখন রিডিং ধরবেন তখন রাইটিং হবে না, এই কারণে Writing অল্প করে প্র্যাকটিস করেন, কিন্তু সবগুলাই একসাথে প্র্যাকটিস করতে হবে। practice করতে হবে। এই আর কি। ধরেন আপনি একটা স্কুলে ম্যাথ এবং ইংলিশের টিচার হিসেবে ঢুকছেন, এখন যদি হুম, ম্যাথ হুম। পড়ানো যদি বাদ দিয়ে দেন, আপনি ম্যাথে অনার্স মাস্টার্স করলেও দেখা যাবে যে হঠাৎ করে পড়াইতে গেলে আপনার একটু সমস্যা হবে। আর যদি প্রতিদিন পড়ান, তখন হ্যাঁ, অনেক হ্যাঁ, কঠিন বুঝতে ম্যাথও পারছি। কিন্তু আপনার কাছে সহজ হয়ে যাবে, কারণ আপনার একটা সহজ প্র্যাকটিস হয়ে আছে, যাবে। ডেইলি বেসিস হুম, একটা প্র্যাকটিস করেন। হুম। এই আর কি। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, কথা হবে, আচ্ছা স্যার। কাজে যান। ওকে, কেটে দেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।